ব্যাংক এশিয়া পিএলসি বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম লিস্টেড এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকটি ২০২৫ সালের বিপরীতে বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করেছে ১৭% ডিভিডেন্ড। ব্যাংকিং সেক্টরে লিস্টেড এই কমার্শিয়াল ব্যাংকটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি শেয়ার বিক্রি করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই ব্যাংক এশিয়া পিএলসির গত ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত সমাপ্ত সময়ের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি পার শেয়ার ছিল ২৯ টাকা ১১ পয়সা। আর তার ঠিক ১২ মাস আগে অর্থাৎ ৩১শে মার্চ ২০২৫ সালে ব্যাংকটির ন্যাপ পার শেয়ার ছিল ২৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই ১২ মাসের ব্যবধানে কিন্তু ব্যাংকটির ন্যাব প্রায় ২.৫ টাকা বেড়েছে। সো এটা অবশ্যই একটা পজিটিভ সাইন যে এই ১২ মাসে তাদের ন্যাব এখানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এবং পাশাপাশি ব্যাংকটির যেই আর্নিং পার শেয়ার বা ইপিএস, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা ৩১শে মার্চ ২০২৬-এ ৯৯ পয়সা ছিল, সেটা তার ১২ মাস আগে ছিল ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ইপিএস এর ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি যে এই ১২ মাসে তাদের ইপিএস প্রায় ৩১ পয়সা কমেছে। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার সেটা ৩১শে মার্চ ২০২৬-এ ছিল ৩০ টাকা ৬৫ পয়সা, আর তার ঠিক ১২ মাস আগে সেটা ছিল ২৬ টাকা ১৫ পয়সা। অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারও কিন্তু এই ১২ মাসের ব্যবধানে প্রায় ৩.৫ টাকা বেড়েছে। তো কাজেই সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ইপিএস ছাড়া এই ব্যাংকটির ন্যাপ পার শেয়ার বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এই জিনিসগুলো আপওয়ার্ড ট্রেন্ড বা পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র ইপিএস এ আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ট্রেন্ড, এখানে এই ১ বছরে ৩১ পয়সা তাদের এখানে কমেছে। এবং কমার একটা ব্যাখ্যাও তারা দিয়েছে, যেখানে লেখা আছে যে ডিউ টু ইনক্রিজড ইন ইন্টারেস্ট এক্সপেন্স কম্পেয়ার টু ইন্টারেস্ট ইনকাম and decrease in investment income commission exchange and brokerage income resulted decrease in EPS। অর্থাৎ তাদের ইন্টারেস্ট ইনকামের তুলনায় ইন্টারেস্ট এক্সপেন্স বেড়ে গিয়েছিল এই পরের ১২ মাসে, এবং তাদের ইনভেস্টমেন্ট ইনকামও কিন্তু আগের ১২ মাসের তুলনায় কমেছে, যার কারণে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে তাদের ইপিএস এ। পাশাপাশি তাদের যেই অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যেটা বেড়েছে, সেটার ব্যাখ্যা তারা দিয়েছে ডিউ টু ক্যাশ ইনফ্লো বাই ওয়ে অফ ইনক্রিজ ইন ডিপোজিট অ্যান্ড বরোয়িং। অর্থাৎ এই ১২ মাসে তাদের অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বেড়েছে কারণ তাদের আমানতের একটা প্রবৃদ্ধি ঘটেছে, যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন ইসলামী ব্যাংক বা একীভূত হওয়া যেই দুর্বল ব্যাংকগুলো আছে, সেখান থেকে অনেক সময় আমানতকারীরা আস্থাহীনতার কারণে আমানত তুলে দেখা যাচ্ছে যে অন্যান্য যেই সবল ব্যাংক সেখানে জমা করছে। তো সেইটার একটা ইম্প্যাক্ট এখানেও থাকতে পারে এই আমানত বৃদ্ধির ক্ষেত্রে। তো এরপরে এই ইন্টারেস্ট ইনকাম এবং ইনভেস্টমেন্ট ইনকামের যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং যেটার একটা বেনিফিশিয়ারি হচ্ছে ব্যাংক এশিয়া, কারণ তাদের অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ৪ টাকা ৫০ পয়সা বেড়েছে এই ১২ মাসের ব্যবধানে। এবং এটার মেইন কারণ যে আমানত প্রবৃদ্ধি, কিন্তু এখানে একটা অ্যালার্মিং সাইন যেটা যেটা ইপিএস এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইপিএস যেটা কমেছে, সেখানে কিন্তু মূল কারণ হচ্ছে যে ইপিএস এর এখানে তাদের নেট ইন্টারেস্ট ইনকাম যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ৩১শে মার্চ ২০২৬ সালে ছিল -৩৩ কোটি টাকা। -৩৩ কোটি, কারণ তাদের ইন্টারেস্ট ইনকাম যত হয়েছে তার চেয়ে বেশি কিন্তু তাদের হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স, যার কারণে তাদের ইন্টারেস্ট ইনকাম নেট যেটা সেটা মাইনাস, কারণ তাদের সুদ আয়ের চেয়ে সুদ ব্যয়টা বেশি হয়েছে। অথচ তার ঠিক ১ বছর আগে কিন্তু তাদের নেট ইন্টারেস্ট ইনকাম ছিল +৭ কোটি টাকা। অর্থাৎ +৭ কোটি টাকা থেকে ১ বছরের ব্যবধানে এটি হয়ে গিয়েছে -৩৩ কোটি টাকা। যেহেতু তাদের ইন্টারেস্ট ইনকাম কমে গিয়েছে, কিন্তু সেটার বিপরীতে সুদ ব্যয় তাদের বেশি দিতে হয়েছে আমানতকারীদেরকে, যেহেতু ওভারঅল ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল, পলিসি রেট অনেক হাই ছিল, এই বিষয়গুলো। আর পাশাপাশি ইনভেস্টমেন্ট ইনকাম দেখতে পাচ্ছি যে ৩১শে মার্চ ২০২৬ সালে ছিল ৫০৫ কোটি টাকা, এবং তার ঠিক ১ বছর আগে তাদের ইনভেস্টমেন্ট ইনকাম ছিল ৫৭৩ কোটি টাকা। অর্থাৎ ইনভেস্টমেন্ট ইনকামও কিন্তু এই ১ বছরের ব্যবধানে প্রায় অ্যারাউন্ড লেটসে ৬৮ কোটি টাকার মতো কমেছে। কাজেই ইনভেস্টমেন্ট ইনকাম পজিটিভই আছে, বাট সেটা ৬৮ কোটি টাকা কমেছে কম্পেয়ার টু প্রিভিয়াস 1 ইয়ার।
আর ইন্টারেস্ট ইনকাম যেটা নেট, সেটাও কিন্তু এখানে মাইনাস মাইনাস 33 কোটি টাকা হয়ে গিয়েছে কম্পেয়ার টু আগের বছরের +7 কোটি টাকা, যার কারণে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তাদের ইপিএস এ এসেছে। বাট যেহেতু আমানতের একটা প্রবৃদ্ধি হয়েছে, সেজন্য তাদের আবার অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে। এবং এই ব্যাংকটির যেই একটা ভেরি ভেরি ক্রুশিয়াল প্যারামিটার বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, যে নন পারফর্মিং লোন বা এনপিএল বা খেলাপি ঋণ, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে এই ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ ছিল 11.40%, এবং 2025 সালে সেই খেলাপি ঋণটা কমে হয়ে গিয়েছে 8.38%। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে কিন্তু তারা প্রায় 3% তাদের এনপিএল কমিয়ে আনতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখানে যেটা গুড ম্যানেজমেন্ট বা কর্পোরেট গভর্নেন্স বা সুশাসনের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, যে তাদের খেলাপি ঋণের পার্সেন্টেজটা কমেছে। পাশাপাশি আরেকটা যে ইম্পর্টেন্ট প্যারামিটার ব্যাংকিং সেক্টরে, যে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও সিআরএআর, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বর্তমানে 2025 সালে আছে 15.32%। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যেই মিনিমাম যেই গাইডলাইনটা 12.5% সিআরএআর রাখতে হয় ব্যাংকগুলোকে, সেই তুলনায় কিন্তু তাদের আছে 15.32%। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত রেটের চেয়েও কিন্তু প্রায় 3% বেশি আছে তাদের সিআরএআর। সো এটা অবশ্যই একটা হেলদি সাইন। আর পাশাপাশি তাদের রিটার্ন অন ইকুইটি আমরা দেখতে পাচ্ছি যে যেটা 2024 সালে 9% ছিল, সেটা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে 13.29%। অর্থাৎ এটাও কিন্তু তাদের বিজনেসের যে প্রবৃদ্ধি হচ্ছে বা একটা পজিটিভ আপট্রেন্ড, সেটাকে ইন্ডিকেট করে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে ব্যাংকের শেয়ার ট্রেডিং প্রাইস আছে 18 টাকা 30 পয়সা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন আছে 2532 কোটি টাকা, এবং তাদের পরিশোধিত মূলধন আছে 1391 কোটি টাকা। 2025 সালে তারা বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করেছে মোট 17% ডিভিডেন্ড। এর মধ্যে 8.5% ডিভিডেন্ড ছিল ক্যাশ ডিভিডেন্ড, আর বাকি 8.5% ছিল স্টক ডিভিডেন্ড। আর ঠিক তার আগের বছর 2024 সালে টোটাল তারা 20% ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যেখানে 10% ছিল ক্যাশ ডিভিডেন্ড আর বাকি 10% ছিল স্টক ডিভিডেন্ড। এবং লেটেস্ট যে আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটি মোতাবেক ব্যাংকটির প্রেজেন্ট পিই রেশিও 9 জুলাই 2026 তারিখে 4.67। সো পিআর যে ব্যাংকগুলো আছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, সেটা সাপেক্ষে এটাকে মোরাললেস ফেয়ার ভ্যালুড বলা যায়, খুব একটা ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালুড না। এবং ব্যাংকটির ডিভিডেন্ড ইল্ড যদি দেখি, যেটা 2024 সালে 5.88% ছিল, সেটা 2025 সালে কমে 4.67% হয়েছে। সো ডিভিডেন্ড ইল্ড কিছুটা কমেছে, বা ডিভিডেন্ড পার্সেন্টেজও 20% থেকে কমে 17% হয়েছে, কিছুটা কমেছে। বাট তারপরও যেহেতু ব্যাংকটির এনপিএল কমেছে, বা তাদের সিআরএআর বাংলাদেশ ব্যাংকের মিনিমাম যেই রিকোয়ারমেন্ট সেটার চেয়েও হাই আছে, রিটার্ন অন ইকুইটিও তাদের বেড়েছে। সো সেই হিসেবে আমরা বলতে পারি ব্যাংকের বিজনেস কিন্তু ভালো হচ্ছে এবং সেখানে সুশাসন আছে। ব্যাংকটি 2004 সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং স্পন্সর ডিরেক্টরদের হাতেই অর্ধেক শেয়ার আছে ব্যাংকটির, এবং বাকি অর্ধেক আছে ইনস্টিটিউশনাল বা রিটেল শেয়ার হোল্ডার যারা আছেন তাদের কাছে। এবং ব্যাংকটির বর্তমানে শর্ট টার্ম কোনো লোন না থাকলেও তাদের লং টার্ম লোন আছে 2736 কোটি টাকা। এবং এই ব্যাংকটির যে হেড অফিস, সেটি ঢাকার কারণ বাজারে অবস্থিত। তো এই ছিল সংক্ষেপে এই ব্যাংক এশিয়া সম্পর্কে আমার একটা ব্রিফ স্টক রিভিউ। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি ব্যাংকটির এনপিএল ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে, বা তাদের সিআরএআর ভালো, বা রিটার্ন অন ইকুইটি ভালো, ডিভিডেন্ড যদিও কিছুটা কমেছে গত বছরের চেয়ে, বাট ইনভেস্টমেন্ট ইনকাম যদিও তাদের বেশি কম্পেয়ার টু ইন্টারেস্ট ইনকাম, বাট এটা এই মুহূর্তে হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে এটা একটা কমন সিনারিও বাংলাদেশের ব্যাংকগুলোর। সো সেটা একটা অ্যালার্মিং সাইন হলেও এটা মেজর কোনো ইস্যু না। মেজর ইস্যু হচ্ছে তাদের এনপিএলটা তারা গ্র্যাজুয়ালি কন্ট্রোলে নিয়ে আসছে, তাদের সিআরএআর, তাদের রিটার্ন অন ইকুইটি, এগুলিও বেশ স্টেবল এবং হেলদি পজিশনে আছে। তো যেহেতু পিই রেশিও <5, সেই হিসেবে আমি বলবো যে বর্তমানে বাইং পজিশন হিসেবে অ্যাট্রাকটিভ একটা অবস্থায় আছে ব্যাংক এশিয়ার শেয়ার। সো আপনি এই মুহূর্তে বাই পজিশনটা নিতে পারেন। আর সেল, এটা যদি আপনার ক্যাপিটাল গেইন হয়ে থাকে বা আপনার জরুরি টাকার প্রয়োজন হয়, আপনি অবশ্যই সেল করে বের হয়ে যেতে পারেন। বাট সেল না করে আমি বলবো ইদার ইউ বাই, অথবা যদি অলরেডি এই শেয়ার থেকে থাকে আপনার, এটাকে হোল্ডে রাখাই উত্তম হবে। কারণ যেহেতু ব্যাংকটির প্রবৃদ্ধি ভালো হচ্ছে, তাদের
ইপিএস কমলেও তাদের যেই ন্যাপ পার শেয়ার বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এগুলো বেড়েছে, আমানতের প্রবৃদ্ধি তাদের ভালো হচ্ছে এবং সুশাসন আছে বলেই তারা খেলাপি ঋণের মাত্রা কমিয়ে আনতে পেরেছে বা রিটার্ন অন ইকুইটি তারা বাড়িয়েছে গত 1 বছরে। তো এই বিষয়গুলো সাপেক্ষে ভবিষ্যতে কিন্তু ব্যাংকটির ব্যবসা ভালো হবে এবং প্রফিটও আরো বাড়বে, এবং তখন আপনি লং টার্মে ডিভিডেন্ড পাওয়া বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের যে বিষয়গুলো সেই সুবিধাগুলো পাবেন। এবং ব্যাংকটির পেইড আপ ক্যাপিটাল যেহেতু 2,000 কোটি টাকার নিচে, সেই হিসেবে তারা আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিতে না পারলেও যে স্টক ডিভিডেন্ড দিবে সেই বোনাস শেয়ার আপনি সেকেন্ডারি মার্কেটে সেল করেও কিন্তু ক্যাশ ইনকাম করতে পারবেন। যদি এই ভিডিওটি নিয়ে কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।